স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। জুই গিয়েছিল তার একদিন পর ব্রাহ্মণবাড়িয়াতে। তবে মায়া আর সেদিন যেতে চায়নি জুইয়ের সাথে ব্রাহ্মণবাড়িয়াতে, থেকে গিয়েছিল খানবাড়িতেই। কিছুদিনের মধ্যে মায়ার রেজাল্ট বের হয়। ভালো রেজাল্ট করায় আরাফ খান মায়াকে ঢাকার কলেজে ভর্তি করায় সপ্তাহখানেক হলো। দিনকাল ভালো যাচ্ছে মায়ার। তবে মায়ার বড় হওয়ার সাথে সাথে তীব্র শূন্যতাও কাজ করছে নিজের মাঝে। থেকে থেকে কাঁচা হাতে ডায়েরির পাতায় পাতায় নিজের অসংখ্য অনুভূতির কথা জমা করছে মায়া। লিখছে নিজের মাঝে অজানা শূন্যতাকে ঘিরে অংশে বাক্য। গাড়ি থেকে নেমে কলেজ মাঠে পা রাখলো মায়া। হালকা কপাল কুঁচকিয়ে চারপাশে চোখ বুলিয়ে নিল নীরব নিচ্ছন্নে। বেশ কয়েক জোড়া চোখে কেন্দ্রবিন্দু হয়ে আছে মায়া। সে বেশ চমকালো, ভরকালো। নীরবে তাকালো ড্রাইভারের দিকে। সচকিত হয়ে গুমোট কণ্ঠে বলল, হ্যালো কাকু, তুমি যাও, তোমাকে কলেজে থাকতে হবে না। আজ আমি বাড়ি একা ফিরবো বান্ধবীদের সাথে, তুমি চলে যাও। গাড়ির দরজা লাগিয়ে হকচকিয়ে মায়া দিকে তাকালো রহিম। মায়ার কথায় হতভম্ব হয়ে সচকিতে বলল, মায়া খানিকটা বিরক্তি বোধ করলো নিজের মাঝে রহিমের কথায়। সতর্ক চোখে আবারও তাকালো চারপাশে। এখনো আগের ন্যায় চারপাশের মানুষজনের দৃষ্টির কেন্দ্রবিন্দু হতে দেখে হতাশ হলো উদাস মনে। আজ মায়ার কলেজে অ্যাটেন্ড করা প্রথম দিন নয়, বরং সপ্তাহ 10 দিন হয়েছে মায়া কলেজে রেগুলার জয়েন করেছে। প্রথম দিন থেকেই মায়া লক্ষ্য করে তার চারপাশে অদ্ভুত কিছু ঘটনাগুলো। শুধু অদ্ভুত বললে ভুল হবে, ভীষণভাবে উদ্ভট। মায়া কলেজ আসলে সিনিয়র ভাইয়া আপিরা থেকে শুরু করে চারপাশের সবাই কেমন অদ্ভুত নজরে তাকিয়ে থাকে। মায়ার থেকে সবাই দূরে থাকে, কথা বলতে চায় না, এড়িয়ে চলে। এমনকি মায়ার ক্লাসের সহপাঠীরাও মায়ের সাথে তেমন কেউ কথা বলতেই চায় না। মায়া কিছু বললে হ্যাঁ ছাড়াও কেউ বাড়তি উত্তর বসাতে চায় না। সবাই কেমন সিটিয়ে থাকে নিজের মাঝে। এতে মায়াও ভীষণভাবে অস্থিরতায় ভোগে। চারপাশের মানুষ থেকে নিজেকে আলাদা গুটিয়ে চলতে হয় তাকে। তবে মায়ার সঙ্গী হিসাবে ছায়া টিয়া ছাড়া অন্য কেউ সঙ্গ দেয় না। তাছাড়া মায়ার ধারণা, তার উচ্চ লাইফস্টাইলের জন্য হয়তো চারপাশের মানুষজন মায়ার সাথে ঠিকঠাক মিশতে পারছে না। এজন্য সবাই কথা বলে না, এড়িয়ে চলে তাকে। মায়া সাধারণভাবে চলতে চায়, মিশতে চায় সবার সাথে, কিন্তু কোনো কিছু পারছে না হিনা খান ও আরাফ খানের জন্য। তারা মায়াকে গাড়ি ড্রাইভার ছাড়া একা কলেজে পাঠাবেন না, তাই এক প্রকার বাধ্য হয়েই গাড়ি করে আসতে হয় মায়াকে। মায়া সচকিত চোখে চারপাশ দেখে নিয়ে হাঁসফাঁস করে উঠল নিজের মাঝে। হতাশ হয়ে ঘুরে তাকালো রহিম মিয়ার দিকে। অকপটে বলে উঠল, ভালো কাকু, তোমার এখানে থাকার হলে তুমি থাকো, তারপরেও আমি আজকে গাড়ি করে যাব না বাসায়। আজ আমি আমার ফ্রেন্ডদের সাথেই রিক্সা করে বাসায় যাবো, নয়তো যাবোই না। মায়া কথার মধ্যস্থলে প্রবেশ কয়েকজন সিনিয়র সদস্যরা। ছোটোখাটো দল বেঁধে 4 জন ছেলে এগিয়ে আসলো মায়ার সামনে। তাদের মধ্যে থেকে রাফি নামক ছেলেটি মায়ার সামনে এগিয়ে এসে নম্রতার সহিত বলে উঠল, কোনো সমস্যা ভাবে? মায়া চমকালো, ভরকালো, হকচকে তাকালো পাশের ছেলেগুলোর দিকে। চিনতে পারলো কলেজের সিনিয়র ভাইদের, কিন্তু তাদের মুখে ভাবি ডাকটা বোধগম্য হলো না। আজকে প্রথম যে ভাবি ডাকছে তাও নয়, রোজই ভাবি ডাকে, আর একবারই মায়ার খোঁজ খবর নেয়। মায়া শুকনো ঢোক গেলে নিজেকে সংযম করে দৃষ্টি নত করে দাঁড়ায় ছেলেগুলোর সামনে। রাফি নামক ছেলেটিকে উদ্দেশ্য করে প্রায় সাথে সাথে মিঠে গলায় বলে ওঠে, কোনো সমস্যা নেই ভাইয়া। পাশ থেকে রাহাত নামক ছেলেটি প্রায় তৎক্ষণাৎ বলে বসে, তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন ভাবি? ক্লাসে যান আপনি। ড্রাইভার চাচা, আপনি ক্যান্টিনে গিয়ে বসুন,
ভাবি, আপনার বাদর বান্ধবী দুইটা কই? মায়া চোখ তুলে উপরের দিকে তাকালো না, আগের ন্যায় দৃষ্টি নত রেখেই বলে, চলে যাব ভাইয়া, ওদের জন্যই অপেক্ষা করছিলাম আমি। ওরা দুজন এক্ষুনি চলে আসবে। সচকিত চোখ বুলালো চারপাশে রাহাত, নম্র কণ্ঠে বলে উঠল, দরকার নেই ভাবি, বাদর দুইটা আসলে নিজের পায়ে হেঁটে ক্লাস অবধি যেতে পারবে। আপনি বরং ওদের জন্য অপেক্ষা না করে ক্লাসে চলে যান। কলেজের এই দিকটার পরিবেশটা আপনার ভালো না। সামনের গেট ধরে ছেলেরা আসা যাওয়া করছে, এখান থেকে রাস্তার মানুষজনও দেখা যায় স্পষ্ট। আপনি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে ক্লাসে যান দ্রুত, নয়তো ভাই রাগ করবেন ভাবি। ভাই রাগ করবেন শব্দটিও শুনল মায়া, কানে ঝংকার তুলল সেই শব্দটি, হকচকিয়ে গেল নিজের বক্ষস্থল। কোন ভাইকে জড়িয়ে মায়াকে বারবার ভাবি বলছে সেটিও বুঝে আসলো না মায়ার। তবে যেটা বুঝে আসলো সেটি হলো এই মুহূর্তে মায়ার এখান থেকে প্রস্থান করাটা। কিন্তু যাওয়ার আগে ভাই নামক মানুষটির সাথে পরিচিত হতে চায় সে। কোন ভাইয়ের জন্য তাকে রোজ রোজ এই সিনিয়র ভাইয়াটা তদারকি করে তীক্ষ্ণ নজরে, সেটাও জানতে চায়। মায়ার দৃঢ় বিশ্বাস সেই অদ্ভুত মানুষটাই হলো এই ভাই নামক মানুষটি। বেশ কৌতূহল জাগে মায়ার মন পিঞ্জরে, ততস্থ হয়, চোখ তুলে তাকায় রাহাতের দিকে, কিন্তু তৎক্ষণাৎ সেই দৃষ্টি নিচে নামিয়ে নেয় পুনরায়। মনে ভিতর থেকে ক্ষীণ প্রতিবাদী সত্তাটা সাবধান করে ওঠে তৎক্ষণাৎ, খবরদার মায়া, একদম পরপুরুষের দিকে নজর দিবি না, জানিস না তোর পরপুরুষদের দেখা নিষেধ। তারপরও অবাধ্য হচ্ছিস তুই। মায়া শুধালো, নিজের সত্তার প্রতিবাদে দমে গেল মুহূর্তেই, চোখ তুলে তাকালো না আর সেদিকে। তবে দু টানা মনে আওড়ালো, সবাই মায়ার পরপুরুষ হলে তার আপন পুরুষ কে? মায়ার ছোট্ট মনে কৌতূহল জাগ্রত হয় তীব্র থেকে তীব্র, মাথায় দলা পাকিয়ে আসে ভাই নামক মানুষটিকে ঘিরে নানান প্রশ্ন। দমে না গিয়ে করে বসলো অনাকাঙ্ক্ষিত সে প্রশ্নটি। কোন ভাই রাগ করবেন ভাইয়া? নির্দ্বিধায় উত্তর করলো রাহাত। আপনার স্বামী। মায়া খানিকটা চমকালো ভরকালো, হকচকিয়ে তাকিয়ে বলল, আমার স্বামী কে? রাহাত কিছু বলার আগে এগিয়ে আসলো নাদিম, রাহাতের কাঁধে এক হাত চাপড় মেরে বলল, কি আবার ভাই? তাহলে আপনার ভাই কে? আপনার শ্বশুরের ছেলে, মানে আমার শ্বশুর কে? ভাইয়ের আব্বা। থমথমে খেয়ে যায় মায়া, চোখ পিটপিট করে তাকায় নাদিমের মুখশ্রীতে। নাদিম বিন্দাস নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, রাহাতের কাঁধ চেপে অবুঝ শিশুর ন্যায়, যেন এই মুহূর্তে নাদিম বুঝ তার বাক্য কিছুই বোঝে না, এতটা অবুঝ শিশু সে। মায়া বুঝল না নাদিমের গোলক ধাঁধা বিষয়টি, তবে নাদিমের প্রত্যেকটা কথায় যে ঘুরিয়ে পেঁচিয়ে জিলাপি প্যাঁচ লাগাচ্ছে সেটা ঠিকই বুঝতে পারল মায়া। মায়াকে সিনিয়র গ্যাংদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ছায়া টিয়াকে নিয়ে দ্রুত পা চালিয়ে আসে এখানটায়। ছায়া দূর থেকে ভাবলো এই বুঝি মায়া সিনিয়রদের হাতে র্যাগিংয়ের শিকার হলো, কিন্তু কাছে আস্তে আস্তে বুঝলো নাদিমের খেয়ালিপনা। সেই সাথে কর্ণকুহল হলো নাদিমের খাপ ছাড়া কথাগুলো। মায়া উত্তর করার আগে ফুরুত কাটল ছায়া, এগিয়ে আস্তে আস্তে নাদিমকে প্রশ্ন করে বলল, তাহলে আপনার এই ভাইটাকে? হঠাৎ বাক্যে ঘাড় বাঁকা করে তাকায় 4 সদস্যের 4 জন সিনিয়র ভাই। বাকি 3 জনের দৃষ্টি ছায়ার দিকে কপাল কুঁচকে থাকলেও নুহাস সঙ্গে সঙ্গে সেই দৃষ্টি ফিরে নিয়ে নিজের ফোনে পুনরায় স্থির করল। বিরক্তির টাইপ করতে লাগলো ব্যস্ত হাতে। আপাতত তার এখানটায় শোরগোলের কোনো ধ্যান ধারণা নেই। রাহাত তীক্ষ্ণ দৃষ্টিতে ছায়াকে পরখ করে নিল। রাফি বেশ রয়ে শয়ে মজা করে দাঁড়িয়ে আছে। নাদিম এতক্ষণ মায়াকে যে ইজ্জত দিচ্ছিল সেটা মুহূর্তেই কমে আসলো ছায়াকে দেখে। মনে মনে আওড়ালো, মায়া বিষয় না হয় ওপর থেকে নিষেধাজ্ঞা আছে, কিন্তু ছায়া টিয়ার ক্ষেত্রে তো সেটা নেই, তাই বিন্দাস কিছু মজা তো নেওয়াই যায় নাবালিকা শিশুদের। নাদিমের মুখের ভাব কৃত্রিম পরিবর্তন ঘটল, চোখে মুখে উপচে উঠল দুষ্টুমির রেশ। পুনরায় একই ভঙ্গিতে রাহাতের কাঁধে হাত রেখে অবুঝ শিশুর ন্যায় উত্তর বসালো,
কেন? ভাবির স্বামী। ধৈর্যের বাঁধ ভাঙে ছায়ার। কটমট দৃষ্টিতে তাকালো নাদিমের দিকে, অপদস্থক চোখ বুলিয়ে নিল চারজনের দিকে। নুহাসকে এই দিকটায় মনোযোগী না দেখে তাকালো বাকি চারজনের দিকে। রাহাতের তীক্ষ্ণ দৃষ্টি দেখে শুকনো ঢোক গিলল নিজের মনে। রাহাত এই কলেজ ভিপিদের মধ্যে একজন। দিনদাহারে মারপিট, জুনিয়রদের র্যাগিং করা রোজকার কাজ রাহাতের। এই গ্যাংটিও রাহাতেরই, তাই জুনিয়র হয়ে তাদের সাথে তর্ক করা নিতান্তই বোকামি ছাড়া অন্য কিছু নয়। ছায়া নিজের রাগ সংযম করে, জোরপূর্বক হাসি টানে নিজের মুখশ্রীতে। অত্যন্ত বিনিময় সুরে বলে নাদিমকে, খেয়ালি করছেন ভাইয়া? সিনিয়র বলে আমাদের মজা নিচ্ছেন ভাইয়া? নাদিম ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ছায়ার মুখশ্রীতে। সিরিয়াস হওয়ার ভাব করে বলে ওঠে, তুমি কি আমার বউ লাগো না গার্লফ্রেন্ড লাগো যে তোমার সাথে মজা করবো আমি? যা সত্যি তাই বলছি। জুনিয়র হয়ে কি তুমি আমার কথা অবিশ্বাস করছো? তার মানে তুমি আমার কথা বিশ্বাস না করে অপমান করছো, তাই না? নাদিমের খাপছাড়া কথায় মুহূর্তেই জোর তালে সঙ্গ দেয় রাফি। অগণিত মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে ওঠে, দোষ তোরে অপমান করছে, আমি শুনছি। হেদি তোর কথা বিশ্বাস করে নাই, ছোট ছোট অপমান করছে তোরে, কিন্তু আমি বিশ্বাস করছি তোর কথা, যে ভাবে স্বামী ভাই হয়। রাফির কথায় যেন ঘোর আহত হলো নাদিম। রইস হয়ে ভারী বজ্রন কষ্ট টানল মুখে, যেন এই মুহূর্তে ছায়া তাকে ঘোর অপমান করেছে বিশ্বাস না করে। সেই অপমানে অপমানিত হয়ে কষ্টে রোষপূর্ণ গলায় বলল রাহাতকে, দোষ দেখছস কি কয়? আমারে তোর সামনে ছোট ছোট অপমান করছে। বিশ্বাস না করলে রাফি সাক্ষী আছে, আমি সাক্ষী প্রমাণ নিয়ে রাখছি। তারপরও তুই বিচার কর, নয়তো আমি জুনিয়রের অপমানিত জ্বালায় মুখ দেখাতে পারবো না কলেজের কাউকে। তুই কিছু কর ভাই। নাদিম রাফির নাটকীয় কথায় থমথমে খেয়ে যায় মায়া, ছায়া, টিয়া। মায়া এতক্ষণ ছায়ার আশাতে যে সাহসটুকু পাচ্ছিল সেটা মুহূর্তেই চুপসে যায় নাদিমের নালিশ করাতে। নাদিম সহজ কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে কথার জালে ফাঁসিয়ে দিয়েছে ছায়াকে, সেটা ঠিক বুঝলো ছায়া। কিন্তু সিনিয়র ভাইদের সাথে গলাবাজি করলো না, বরং হাসার চেষ্টা করলো। নাদিমের কথার তালে দমে না গিয়ে বুদ্ধি খাটালো জোর তালে। আচ্ছা সরি ভাইয়া, ইটস মাই মিস্টেক। আমি ঠিক করে বুঝিয়ে বলতে পারিনি আপনাদের। আপনি আমার কথায় অপমানিত হবেন না প্লিজ, ক্ষমা করবেন আমাকে। আসলে আমরা জানতে চাইছিলাম মায়ার স্বামীকে। ছায়ার কথায় নরম হয়ে আসার ভাব টানলো মুখে নাদিম। ভাব নিয়ে বলল, আচ্ছা যাও যাও, মাফ করলাম তোমাকে। তুমি কি মনে রাখবা নাদিম কি দিলদার মানুষ ছিল? সিনিয়রকে অপমান করার পরও ক্ষমা পেয়ে গেল। দারুণ হাসলো ছায়া। কৃতজ্ঞতা স্বরূপ বলে উঠল নাদিমকে, আপনি আমাকে ক্ষমা করেছেন, এটাই আমার বড় কপালের ভাগ্য। সত্যি ভাইয়া, আপনার মতো আজকাল দিনদার মানুষ পাওয়া যায় না, দুনিয়া থেকে একেবারেই বিলুপ্ত। আপনি দয়ালু ব্যক্তি, দিলদার মানুষ। আমি কৃতজ্ঞ আপনার ক্ষমা পেয়ে। ভাই, আপনি যদি একটু কষ্ট করে বলতেন আপনার ভাই নামক মানুষটি সম্পর্কে, তাহলে আমাদের ছোট ছোট মনে কৌতূহলটা দমে যেত আর কি। জহুরির চোখে তাকালো রাহাত। মেয়েটিকে নাদিমের প্রশংসা করলো নাকি পুনরায় ভদ্র ভাষায় অপমান করলো বোঝা দায়, কিন্তু নাদিম ছায়ার ভারী প্রশংসা পেয়ে পঞ্চমুখ। খুশিতে আটখানা ভাব টানলো মুখে, তাই খুশিতে গত হওয়ার ভাব করে বলল, ধন্যবাদ ধন্যবাদ। জুনিয়র হয়ে সিনিয়রের এতটা সম্মান দেখানো কলিজায় লাগলো মোড়ে। তবে ভাইয়ের সম্পর্কে ভাবি বলতে পারবো বলো, তাই না ভাবি? থমথমে খেয়ে অসহায় দৃষ্টিতে চোখ মেলে তাকালো মায়া ছায়ার দিকে। সাথে সাথে দুজনের চোখাচোখি হয় ছায়ার সাথে। ছায়া কিছু বলবে তার পূর্বে মুখ খুলে মায়া ধীর কণ্ঠে বলল, কিন্তু আমি আপনার ভাইকে তো চিনিই না ভাই। পাশ থেকে আহাজারি করে উঠল রাফি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এমন কথা স্বামী সম্পর্কে বলতে নেই ভাবি, ভাই শুনলে রাগ করব। রাফির আহাজারিতে চটাং করে ফোরন কাটল টিয়া। এতক্ষণ চুপ করে থাকলেও অবশেষে মুখ খুলল সেও। উত্তেজনা করে বসলো নতুন প্রশ্ন, তাহলে আপনার ভাই থাকেন কই? নাদিম চোখ ঘুরিয়ে জহুরির দৃষ্টিতে তাকায় টিয়ার মুখপানে। পুনরায় একই ভঙ্গিতে বলে ওঠে,
কেন বাড়িতে থাকেন? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। না মানে কোথা থেকে আসেন আপনার ভাই? বাড়ি থেকে আসে। থমথমে খেলো টিয়াও। অধৈর্য হয়ে শান্ত থাকার চেষ্টা করে বলল টিয়া। মজা নিচ্ছেন কেন ভাইয়া? কপাল কুঁচকে বলল নাদিম। আমি কোথায় মজা নিলাম? তুমি ঠিকঠাক প্রশ্ন করতে পারো না, তা তো আমার দোষ। হতবাক হলো টিয়া। সে কিছু বলবে তার আগেই ফুরন কাটল ছায়া। বিনীত সুরে বলল, সরি ভাইয়া টিয়ার ভুলভাল প্রশ্নের জন্য। বরং আমি সুন্দর করে আপনাকে প্রশ্নগুলো করি কেমন? আসলে ভাইয়া আপনার ভাইয়ের নাম, বাবার নাম কি, ওনার বাড়ি কোথায়? নাদিম গুরুগম্ভীর হওয়ার চেষ্টা করলো ছায়ার সামনে। রাহাতের কাঁধ হতে নিজের হাতটা নামিয়ে শটান হয়ে দাঁড়ালো। গম্ভীর মুখে বলল, ভাইয়ের নাম PNI। ভাইয়ের বাবার নাম আব্বা। ভাইয়ার বাড়ি হলো যেখানে ভাই থাকে সেখানেই। আর কিছু বালিকা? মুহূর্তেই রাগের ভেতর রি করে উঠল ছায়া টিয়া। এতক্ষণ যাবৎ একটা কসরত করে বিন্দুমাত্র তথ্য বের করতে পারেনি ভাই নামক মানুষটির। উল্টো তাদেরকে নিজেদের কথার জালে ফাঁসিয়ে অপদস্থ করলো, মজা নিল। অধৈর্য সয়ে রয়ে গেল ছায়ার। রাগে হাসির চেষ্টা করে চিবিয়ে চিবিয়ে বলল, না ভাইয়া থাক, অনেক উপকার করেছেন আপনি আমাদের। এতটা উপকার না করলেও পারতেন আপনি। লাস্ট একটা উপকার বাকি আছে আপনার ভাইয়া, করবেন সেটা? অবশ্যই বালিকা, তোমার জন্য এই মুহূর্তে সব করতে পারবো। বলে ফেলো। আমাকে ধন্য করলেন আপনি ভাইয়া। আমি অনেকটা কৃতজ্ঞ আপনার প্রতি। আপনার এই ঋণ কখনোই শোধবোধ করানো ভাইয়া। যা পাগলে, ঋণ শোধবোধ করার কি আছে? আমরাই তো। থমথমে খেয়ে গেল নাদিমের নাটকীয় কথায়। প্রশ্রয় দিল না নাদিমকে। প্রসঙ্গ পাল্টিয়ে বলল, পিএন মানে কি ভাইয়া? নাদিম ঠোঁট উল্টিয়ে সঙ্গে সঙ্গে বলে। চুপ করে গেল ছায়া। পুনরায় প্রশ্ন করার জো হলো না। কিন্তু অবশেষে বিরক্তির মুখ খুলল নুহাস। চেতন কণ্ঠে বলল, শালারা বাবিরে আটকে রেখা গল্প করস। ভাই এটা শুনলে তোকে উদার মুখ বোতা বানা দিব। তাড়াতাড়ি যেতে দে ভাবিরে, নইলে যে কোনো সময় তাণ্ডব হইতে পারে তোকে জন্য। ভাবি ক্লাসে যান আপনি, বিয়াদবগুলার কথা শুনলেন না। নুহাসের সতর্ক বার্তায় চুপ করে যায় উপস্থিত সবাই। রাহাত সচকিত হয়ে গোমট কণ্ঠে বলল, ভাবি যান আপনি, কোনো সমস্যা হলে আমাদের জানিয়েন কেমন? চুপ থেকে নীরবে সম্মতি জানালো মায়া। রাহাতের কথাই ছায়ার হাত ধরে সেখান থেকে প্রস্থান করলো সাথে সাথেই। কিন্তু পেছন থেকে শোনা গেল নাদিম রাফির সশব্দের হাসি আওয়াজ। 2:06 মিনিট। ফুটপাতে রাস্তা ধরে হেলে দুলে হাঁটছে মায়া। তার সঙ্গে দিচ্ছে ছায়া টিয়া। সাদা অ্যাপ্রনের সাথে কলেজ ব্যাগ পেছনে ঝোলানো। কলেজ হতে খানবাড়ি অনেকটা দূরে। রিক্সা করে গেলে প্রায় মিনিটের রাস্তা হবে। সেখানে হেঁটে গেলে 40 মিনিট লাগবে। মায়া ড্রাইভার রহিমের চোখ ফাঁকি দিয়ে চুপি চুপি বের হয়ে এসেছে ছায়া টিয়ার সাথে কলেজ থেকে। মায়ার কলেজটিতে ইন্টার থেকে শুরু করে অনার্স মাস্টার সবই আছে। বিশাল বড় এরিয়া নিয়ে বানানো মায়ার নতুন কলেজটি। এক একটি ভবনে এক একটি বিভাগ। নিজের ভবনের পেছনের গেট ধরে বের হয়ে আসে মায়া বান্ধবীদের সাথে। মায়ার নতুন করে ফ্রেন্ড নেই এই কলেজে। কেউ হতে চায় না মায়ার ফ্রেন্ড। কেন হতে চায় না সেটা তারা জানে, সেটা আপাতত মায়া জানে না। মায়ার স্কুল ফ্রেন্ড 3জন একত্রে বাংলা মিডিয়াম থেকে পাস করে একই কলেজে ভর্তি হয়েছে, একই গ্রুপে। তাই বন্ধুত্বের গভীরতাটা একটু বেশি মায়া ছায়া টিয়ার ভেতর। ছায়া ছোট হলেও বুঝদার চলাফেরা করে। টিয়া খানিকটা চঞ্চল টাইপের মেয়ে। মায়া বোকাশোখা চলন টাইপ মেয়ে। সব মিলিয়ে দৃঢ় সংকল্প 3জনের মাঝে। তবে এই মুহূর্তে 3জন যে চুপচাপ হাঁটছে রাস্তা দিয়ে সেটাও নয়। নন স্টপ বক বক করে যাচ্ছে মায়া আর টিয়া। ছায়া থেকে থেকে হাসছে ওদের কথায়। 3জনের হাতেই আইসক্রিম কোন ধরা। মায়া মুক্ত স্বাধীনভাবে হাঁটতে উচ্ছ্বাসে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে মুখশ্রী থেকে।
পাশ দিয়ে কড়া হর্নের শব্দ করে সাঁই সাঁই করে যাচ্ছে গাড়ি ঘোড়া। থেকে থেকে অটোরিকশা টিং টিং শব্দ করে যাচ্ছে ব্যস্ত যান্ত্রিকে। মায়া ধ্যান নেই তাতে, নিজের মতো করে বারবার আইসক্রিম তুলছে মুখে। টিয়ার সাথে সাথে কথা বলতে বলতে দৃষ্টি যায় দূর রাস্তায় কালো গাড়ির দিকে। পা দুটো ধীরে ধীরে স্থির হয়ে আসে জায়গায়। কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সেদিকে। চেনার চেষ্টা করে মায়া যাকে দেখছে আসলে সেই ব্যক্তিটি কিনা। দূর থেকে চেহারাটা অস্পষ্ট হলেও শরীরের গঠন বলছে মায়ার ধারণাই ঠিক। এই সেই ব্যক্তি। মায়া সন্দেহের বশে আরও ক্ষীণ দৃষ্টি মেলে তাকালো ব্যক্তিটির চারপাশ। একটা খোলা কফি শপের সামনে গাড়িটি থামানো। সেখানটায় দাঁড়িয়ে আছে বডিগার্ড নামক কালো দেহির কঠিন অর্থের চেহারার মানুষগুলো বন্দুক হাতে। কালো গাড়ির সাথে কালো পোশাকধারী কালো মানুষগুলো কালো বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তেই মায়ার চোখ চকচক ফক ফক করে ওঠে। বিগত 1 মাস পর অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটির দেখা পাওয়ার আশায় আনন্দিত হলো মায়ার কোমল ছোট্ট বক্ষস্থল। আনন্দের উত্তেজনার সাথে সাথে লাফিয়ে উঠল, রাস্তায় কোনো দিক বিবেচনা না করে তারুণ্যে বলে উঠল ছায়া টিয়াকে, তোরা 2 মিনিট দাঁড়া, আমি 5 মিনিটে আসছি, কেমন? কথাগুলো শেষ করে আর দাঁড়ালো না মায়া, দৌড়ে ছুটে গেল রাস্তার ওপাশে। মায়ার হঠাৎ এমন কাণ্ডে চমকালো ভরকালো ছায়া টিয়া। হকচকিয়ে পেছন থেকে অনবরত ডেকে সাবধান করলো, মায়ু কই যাস তুই? এইভাবে মধ্য রাস্তা ধরে দৌড়োস না, অ্যাক্সিডেন্ট করবি তো তুই। মায়া শোনে না সেই কথা, দৌড়ালো নিজ গতিতে। আজ 1 মাস পর অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটির দেখা পাবে সে, আর সেটা এমনি এমনি ছেড়ে দেবে সে না দেখা করে? কখনোই না। মায়ার দৌড়ানোতে ব্যাঘাত ঘটে সাঁই সাঁই করে গাড়ি ঘোড়ার জন্য। রাস্তা পার হতে বাধ্য সাধলো তাতে। তারপরেও কোনো রকম হোঁচট খেয়ে দিয়ে পার হলো রাস্তা। দৌড়ে গিয়ে হাজির হলো সেই কাঙ্ক্ষিত মানুষটির সামনে। মায়ার হাঁপানো দাবটা ক্ষীণ চলমান রেখে তৎক্ষণাৎ বলে উঠল সামনে গড়ে থাকা ব্যক্তিটিকে, আপনি এসেছেন? আমি আপনাকে অনেক মিস করেছি। মায়ার সহজ সরল স্বীকারোক্তি চমকিয়ে ওঠালো সামনে থাকা মানুষটি। দ্রুত পেছনে করে মায়াকে দেখে ভরকালো ভীষণভাবে। আতঙ্কিত চোখে মুহূর্তেই পাশের টেবিলে চোখ বুলিয়ে নিল কাউকে। শুকনো ঢোক গিলল নিজের মাঝে। ভয়ে উত্তেজিত হয়ে রোষপূর্ণ গলায় বলল, আস্তাগফিরুল্লাহ, কি কন এইগুলা ভাবি? মারবেন নাকি আমারে? মিস করাটা কি খুব জোরে ছিল আমার ভাবি? না মানে আমার মনে হয় আপনার মিস করাটা ভুল করে রং নাম্বার চাপ লেগে গেছে, তাই না ভাবি? মায়া তুমুল গতিতে নিজের মাথা ঝাঁকিয়ে না বুঝালো, অর্থাৎ সে ঠিক নাম্বারেই লাগিয়েছে। আসিফ মায়ের মাথা নাড়ানো দেখে পুনরায় পাশের টেবিলে তাকালো ভয়ার্থ দৃষ্টিতে। পরপর কয়েকবার নিজের মাঝে শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে ওঠে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসিফের বিড়বিড় কথাগুলো কানে আসলো না মায়ার। মোলায়েম ঠোঁটে প্রসন্ন হাসির রেখা টেনে তাকিয়ে আছে আসিফের দিকে। আসিফ আর চোখে আবারও সামনে তাকায় মায়ার পেছনে হৃদের দিকে। হৃদ খোলা কফি শপের বাহিরের টেবিলে বসে আছে নির্বাক ভঙ্গিতে। এই মুহূর্তে মায়ের অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতেও বিন্দুমাত্র হেলদোল হলো না তার। হৃদের মুখশ্রীতে কি নিদারুণ কঠিনতা বহমান। সেই আগের ন্যায় গুরু গম্ভীর মুখে অনল বসে আছে। মায়ার উপস্থিতি কি টের পায়নি, নাকি মায়াকে লক্ষ্য করেনি হৃদ, সেটা বুঝল না আসিফ। যাকে ঘিরে পাষণ্ড হৃদ খানের মনে সর্বক্ষণিক অস্থিরতার তোলপাড় থাকে। এক মুহূর্তে দূর থাকতে পারছে না বলে মাস পার হতে না হতে পুনরায় দৌড়ে আসে বাংলাদেশে। সেই হৃদ খান নিজের সামনে মায়াকে দেখে একটাবার চোখ তুলে তাকানোর প্রয়োজনও মনে হলো না তার। সে এতটাই নিজ কাজে ব্যস্ত। আদৌ কি মায়ের সামনে থাকলে হৃদ খানকে কোনো কাজ বা ব্যস্ততা কাবু করতে পারে? মায়া থেকে হৃদ খানকে দূরে সরিয়ে রাখতে পারে? প্রশ্ন থাকলো আসিফের মনের কোঠায়। কই, সে তো বিগত মাস ধরে দেখেনি মায়া নামক মেয়েটিকে এড়িয়ে যেতে তাকে, বরং দেখেছে দূরে থেকে মায়ার জন্য ছটফট করতে, বেসামাল পাগলামো করতে।
তাহলে আজ হঠাৎ এতটা ইগনোরেন্স কেন হৃদ খানের? আসিফ আর কিচ্ছু ভাবতে পারল না। তার আগেই মায়া তাকে ধ্যান ভাঙে তার। চমকিত ভঙ্গিতে তাকায় মায়ার উচ্ছ্বাসিত মুখশ্রীতে। মিনমিন গলায় বলে ওঠে, ভাবি আপনি কলেজ ছেড়ে এখানে কি করছেন? আপনার গাড়ি কই? আসিফের কথায় উত্তর করল না মায়া। আবারও চুপও থাকলো না, মুখ খুলল, তবে পাল্টা প্রশ্ন করার জন্য আসিফকে উৎসুক ভঙ্গিতে আদুরি গলায় বলে উঠল, ভাইয়া উনি কই? উনি কে ভাবি? আসিফ বুঝল না মায়ার উনি বলা মানেটা। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ার মুখশ্রীতে। কিছু একটা ভেবে পর মুহূর্তে দৃষ্টি ঘুরিয়ে পুনরায় ফেলল হৃদের মুখশ্রীতে। এবার আসিফের চোখে আটকাল হৃদের কোমল স্বাভাবিক চেহারাটা। কিছুক্ষণ আগে সেই কঠিনতাটা আর নেই। আসিফ বুঝল এই মুহূর্তে হৃদের দৃষ্টি টেবিলের উপর থাকলেও সতর্ক কান দুটোর মনোযোগ সবটা এই দিকেই রাখা তার। সেই সাথে বুঝলো মায়ার উনি কই কথাটির অর্থ। কিন্তু হৃদের ভয় কিচ্ছু বলল না মায়াকে। হৃদের নিষেধাজ্ঞা আছে তার উপর। হৃদ বাংলাদেশে আছে এই বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেছে সে। অজ্ঞাত আসিফ প্রসঙ্গ পাল্টায়। মায়ার কথার উত্তর না দিয়ে সেও পাল্টা প্রশ্ন করে বলে, ভাবি আপনি একা এই রাস্তায় কি করছেন? ড্রাইভার কই আপনার? আমি পালিয়েছি কলেজ থেকে ড্রাইভার কাকুর চোখ ফাঁকি দিয়ে বান্ধবীদের সাথে। এখন বলুন উনি কই? আসেনি কেন আপনার সাথে? আসিফ খানিকটা হাঁসফাঁস করে ওঠে ভাই ভাবির মধ্যেকার অবস্থায়। করুণ হাল তার। একদিকে ভাই না করেছে তার তথ্য দিতে, অন্যদিকে ভাবি জেদ করছে সেই তথ্য আদায় করতে। সে একা নিরপেক্ষ প্রাণী। হাঁসফাঁস করে পুনরায় দৃষ্টি মেলে তাকায় হৃদের দিকে। সাথে সাথে চোখাচোখি হয় হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সাথে। হৃদ কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। আসিফ সেই দৃষ্টি বুঝে পুনরায় প্রসঙ্গ পাল্টায়, ধীর কণ্ঠে বলে, ভাবি আপনি বাসায় যান, আমি আপনার বাসায় যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের লোক আপনাকে বাসায় পৌঁছে দিবে। আসিফ থামে। মায়া থামিয়ে দেয় আসিফকে। দু হাতের মুঠো ভর্তি দুটো কোন আইসক্রিম ধরা। একটা অর্ধেক খেলেও অন্যটা সম্পূর্ণ। নিজের মুঠো ভর্তি আস্ত কোন আইসক্রিমটা এগিয়ে দেয় আসিফের দিকে। ইশারায় বুঝিয়ে বলে ওঠে, নিন নিন খান, এটা ভালো আইসক্রিম, আমি খাইনি, একদম ফ্রেশ। আপনি ভাইয়া না আমার, তাই এটা আমি আপনাকে দিলাম, আপনি খান। আমি নিজের কিনে এনেছি ওই রাস্তার মোড় থেকে। আপনি ভাইয়া বলে দিলাম, নয়তো আমি আমার জিনিস কাউকে দিই না। কি হলো, নিন নিন। আসিফ মায়ার হঠাৎ অতি ভদ্র ব্যবহারে সুচালো কারণ ধরতে পারল না সে। কিন্তু হৃদ ঠিকই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার দিকে। মায়ার মাথায় যে কিছু একটা চলছে সেটা ঠিক বুঝতে পারছে হৃদ, কিন্তু সেটা কি বোঝার জন্য চুপ রইল। আসিফ আর চোখে হৃদকে এক পলক দেখে নিয়ে বলে, এ ভাবি ধন্যবাদ, লাগবে না আমার। আসলে আমি এসব আইসক্রিম খাই না। খান না বললেই হলো, বোনেরা দিলে ভাইয়া জাতিগতভাবেই খেতে হয়, জানেন না সেটা? কিছুক্ষণ আগে না আমি আপনাকে ভাই ডেকেছি, এই মুহূর্তে না আমি আপনার বোন হলাম, এর পরের মুহূর্তেই আপনি আমার সাথে সম্পর্ক ছিন্ন করছেন ভাইয়া। আপনি জানেন না সম্পর্ক ছিন্নকারী মানুষগুলো কখনো জানাতে যাবে না। থমথমে খেয়ে যায় আসিফ। মায়ার মুখে সম্পর্কে ছিন্নকারীদের পরিণত শুনে থমথমে গলায় বলল, তাহলে কি আমি জাহান্নামে যাবো ভাবি? অবশ্যই যাবেন। আপনি আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন মাত্রই, তাতে কি আমি বোন হয়ে শেষ অবধি সম্পর্কের দায়িত্ব পালন করব? দরকার হলে আপনাকে জাহান্নামের রাস্তা অবধি এগিয়ে দিয়ে আসবো, তারপরেও সম্পর্ক ছিন্ন করব না। থমথমে খেয়ে যায় আসিফ। গভীরভাবে শোকের চিন্তায় পড়ে যায়। সামান্য আইসক্রিম না রিজেক্ট করাতে যদি সম্পর্ক ছিন্ন হয়, তাহলে তার জাহান্নামটাও নিশ্চিত। দ্রুত হাতে মায়ের থেকে আইসক্রিম তুলে নেয়। আইসক্রিম প্যাকেট ছাড়িয়ে সঙ্গে সঙ্গে কামড় বসায় তাতে। আপাতত সেই জাহান্নামে যেতে চাচ্ছে না। তার হিসাবের খাতা এমনিতেই ভারী হয়ে আছে গ্যাংস্টারের ডান হাত হয়ে, নতুন করে আর ভারী করতে চায় না। আসিফ আইসক্রিম খেতে খেতে বলে, ভাবি আইসক্রিম খেয়ে সম্পর্ক বাঁচালাম, এবার আমার জাহান্নাম হবে না তো? মায়া মিষ্টি হেসে না বোধক মাথা নাড়ায়। আসিফ তা দেখে আবারও প্রশান্তিতে আইসক্রিমে কামড় বসায়।
মায়া এবার নিজের আধ খাওয়া আইসক্রিমটার প্যাকেট ছাড়াতে ছাড়াতে তাতে কামড় বসাতে বসাতে বলে, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এবার বলে ফেলুন তো উনি কোথায়? আসিফ এবারও মায়ের প্রশ্নটা অতি সন্তর্পণে এড়িয়ে যেতে চায়, তাই প্রসঙ্গ পাল্টিয়ে স্বাভাবিক ভঙ্গিতে আইসক্রিম খেতে খেতে বলল, ভাবি আপনার গাড়ি চলে এসেছে, ওই তো ড্রাইভার চাচা অপেক্ষা করছে, চলুন আপনাকে গাড়ি অবধি এগিয়ে দিয়ে আসি। আসিফের কথায় ভ্রু কুঁচকে আসে মায়ার, তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, আপনি আমার আইসক্রিম খেয়ে আমায় চলে যেতে বলছেন ভাইয়া? মায়ার কথায় খানিকটা ভিমরি খায় আসিফ। খটকা লাগলো মায়ার হাব ভাবে, অবাক হলো আংশিক। চট করে বলে বসল, কেন ভাবি, আইসক্রিম খাইলে কি বলা যাবে না যাওয়ার জন্য? এটাতেও কি জান্নাত জাহান্নাম আছে নাকি? মায়া মোলায়েম কণ্ঠে সহজ সরল স্বীকারোক্তিতে বলে, আমি তো আপনাকে আইসক্রিম খাইয়ে ঘুষ দিয়েছি ভাইয়া, আপনি আমার ঘুষ খেয়েছেন তো? এবার বলুন না ভাইয়া, আপনার ভাই কই? প্রচণ্ডভাবে ভিমরি খায় আসিফ। চোখ বড় বড় হয়ে যায় মুহূর্তে। হতবাক কণ্ঠে বলে, আইসক্রিমটা আমাকে ভাই বোনের সম্পর্ক বলে নয়, বরং ভাইয়ের খবর নেওয়ার জন্য ঘুষ দিয়েছেন ভাবি। মায়া স্বভাবসুলভ মাথা নাড়িয়ে সম্মতি জানায় আসিফকে। মুহূর্তেই হতবুদ্ধি হয়ে যায় আসিফ, তাকে এইভাবে ফাঁদে ফেললো। ভাই ভাই বলে এত বড় ধোকা দিল ভাবি। একটা আইসক্রিম দিয়ে সোজা ঘুষখোর বানায় দিল তাকে। ধোকা দিল তো দিল, সেই সাথে এত বড় অপবাদ দিল, ডিরেক্টলি সম্পর্ক ছিন্নকারীর নামে। জান্নাত জাহান্নাম কত কিছুই না বোঝালো বিগত 2 মিনিটে, আর তৃতীয় মিনিটে এসে সে শুনলো তার বিগত 2 মিনিটে পাতানো বোনটাই তাকে বড় সড়ো একটি ধোকা দিয়ে দিয়েছে ইতিমধ্যে। আসিফ আহত হয় ভীষণ। কষ্টে জর্জরিত হয়ে নিজের আধা খাওয়া আইসক্রিমটি সাথে সাথে মায়াকে ফিরিয়ে দিতে দিতে বলে, আপনার আইসক্রিম খাবো না আমি, নিয়ে যান ভাবি। মায়া একটা ভ্রু কুচকে তাকায় আসিফের আধ খাওয়া আইসক্রিমটির দিকে, বলে, আমি কি আপনাকে অর্ধেক খাওয়া আইসক্রিম দিয়েছিলাম? আসিফ নিজের আধ খাওয়া আইসক্রিমটির হাত গুটিয়ে নিতে নিতে বলে, ঠিক আছে আপনি দাঁড়ান, আমি আপনার জন্য নতুন আইসক্রিম নিয়ে আসছি। আসিফের কথায় আহত হলো মায়া। নিজের একটা আইসক্রিমের ভাগ দিয়েও বসে আনতে পারল না আসিফকে। মায়া জানতে চায় হৃদ কোথায়। নিজের অজান্তেই হৃদের জন্য মনটা ছটফট করে তার, তাই একটু খবর নিতে চায়, জানতে চায় হৃদ ভালো আছে কিনা। হৃদের তথ্য আসিফ ছাড়া অন্য কেউ ভালো জানে না। মায়ার ধারণা হৃদ বাংলাদেশে আসলে আসিফকেও বাংলাদেশে দেখা যায়, আর এই কারণেই মায়া হৃদের খবর জানতে চায় আসিফ থেকে। কিন্তু আসিফ বলতে নারাজ। মায়া মুখ ভার করে বলে, এমন কেন করছেন ভাইয়া, বলুন না উনি কোথায়? আসিফ চমকে ওঠে মায়ার ছটফট দেখে। হতভম্ব দৃষ্টিতে তাকায় সামনে হৃদের দিকে। গম্ভীর মুখে দৃঢ়তার সঙ্গে বসে আছে হৃদ। একবার মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেও মায়ার পরপর কথাগুলো শুনে বুঝতে পারে মায়া কী চায়। তাই আসিফের দৃষ্টি তার ওপর পড়ার আগেই হৃদ নিজের দৃষ্টি ফিরিয়ে নেয় মায়ার থেকে। মুখশ্রীতে গাম্ভীর্য ভাব টানে ক্ষীণতার সাথে। তার ঠিক সামনেই বসে আছে আধ বয়সী দুটো লোক, পেশাদার ব্যবসায়ী তারা, সেই সাথে এই কফি শপের ওনার। চোখে মুখে ভয়ার্থ আকুতি ভাব দুজনারই, সেই সাথে মিনতি বাক্য ঠোঁটে আওড়াচ্ছে হৃদের সামনে। মায়া শুনল না সেই কথাগুলো, না ঘাড় ঘুরিয়ে দেখল হৃদের নিষ্ঠুরতাকে। মায়া মন্থ নিজের কাতরতায়। আসিফ হৃদের ভাবান্তর না দেখে দমে যায়। বলার সাহস হলো না, ভাবি কষ্ট পাবেন না, ভাই আপনার পেছনেই রয়েছে দেখে নিন। কিন্তু বলা হলো না, মনে মনে চেপে গেল কথাগুলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুখে বলল সম্পূর্ণ ভিন্ন বাক্য, ভাবি চলুন। আসিফের এই এক কথায় রাগ বাড়ে মায়ার। শান্তশিষ্ট থাকা মায়া মুহূর্তেই রাগে তীর তীর করে ওঠে। কপট রাগ নিয়ে বলে ওঠে, না যাব না আমি, আগে পেট থেকে আমার আইসক্রিম বের করুন, তারপর যাব আমি। থমথমে খেয়ে যায় আসিফ। আমতা করে বলে, জি ভাবি কি বলেন এসব, খেয়ে ফেলছি আমি, সেটা কীভাবে বের করব? আপনাকে বরং আমি নতুন আইসক্রিম এনে দিচ্ছি, দাঁড়ান। আগের ন্যায় জেদ ধরে বলে উঠল মায়া। একদম না।
আমি কোনো নতুন আইসক্রিম নিব না। আপনি আমার আগের আইসক্রিমটাই দিবেন পেট থেকে বের করে, যেটা আপনি খেয়েছেন। আমার আইসক্রিম আস্তা বানিয়ে দিবেন, নয়তো আমি বাসা গিয়ে দাদাজানকে নালিশ করব আপনি আমার আইসক্রিম ছিনতাই করে খেয়েছেন মাঝ রাস্তা থেকে। হুম। আসিফ নিজের হাতে গলে যাওয়া আইসক্রিমটা এক পলক দেখে নিয়ে চোখ তুলে তাকায় মায়ের দিকে অসহায় দৃষ্টিতে। তাকে কি সুন্দর ফাঁদে ফেলে আইসক্রিম খাইয়ে বলছে এখন সেটা পেট থেকে বের করতে? আদৌ কি এটা সম্ভব? এই ছিল তার ভাবির মনে? সহজ সরল পোলা পাইয়া এইভাবে ধোকা দিল ভাবি তাকে শেষে। আসিফ মায়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে তাকায় হৃদের দিকে, সাথে সাথে চোখাচোখি হয় হৃদের কুঞ্চিত দৃষ্টির সাথে। সূক্ষ্ম বলিষ্ঠ রেখা দৃশ্যমান হৃদের কুঞ্চিত কপালে। মায়া যে হঠাৎ এইভাবে পুলটি নেবে সেই ধারণা হৃদের আংশিক ছিল, কিন্তু তার জন্য যে এতটা ছটফট করবে সেই ধারণা ছিল না তার। আসিফ করুণ দৃষ্টি মেলায় হৃদের দৃষ্টির সাথে, পারে না ঠোঁট উল্টে খেদে দিতে রাস্তায়। তাই হৃদকে নিজের চোখের ভাষায় বোঝায় আসিফ, যার অর্থ, ভাই দেখছেন ভাবি কি আমারে গোল খাওয়াই বলে আইসক্রিম পেটে থেকে বের করতে। এটা কি করা সম্ভব? কেমনে আইসক্রিম বাইর করবো ভাই? হৃদ বুঝলো আসিফের চোখের ভাষা, তবে মুখে কিছুই বলল না। মায়া আসিফকে অন্যমনস্কভাবে সামনে তাকিয়ে থাকতে দেখে রাগে আরও ফুসফুস করে ওঠে মুহূর্তে। রাগে বিরক্তি নিয়ে আসিফের দৃষ্টি অনুসরণ করে ঘাড় ঘুরিয়ে পিছনে হৃদকে দেখার আগেই হৃদ দ্রুততার সঙ্গে টেবিলের ওপর থাকা মেনু কার্ড দিয়ে নিজের চেহারা লুকায়িত করে ফেলে মায়ার সামনে। লুকোচুরি খেয়ায় এবার মায়া দেখল না হৃদকে, বরং সামনে কিছু না দেখে একরাশ বিরক্তি নিয়ে তাকালো আসিফের দিকে। মায়া আরও কিছু বলবে তার আগেই আগমন ঘটে ছায়া টিয়ার। দৌড়ে আসে মায়ার নিকট। হাঁপাতে হাঁপাতে মায়ার সামনে দাঁড়িয়ে টিয়া চট করে বলে ওঠে, বোন তুই কি দৌড়টা না দৌড়ালি আমারে রেখে, একটুর জন্য গাড়ি নিচে পড়তে পড়তে বাঁচলাম। উফ। মায়া চমকে উঠে টিয়ার দিকে তাকায়। দৌড়ানোর ফলে এখনো হাঁপাচ্ছে মেয়েটা। উজ্জ্বল শ্যামবর্ণের চেহারায় রোদের তাপে লাল লাল আভা দৃশ্যমান। ছায়ারও সেম অবস্থা। টিয়া বুকে হাত দিয়ে নিঃশ্বাস নেওয়ার মধ্যে দিয়ে এগিয়ে আসলো ছায়া। কপট রাগ দেখিয়ে বলল, ঢং করিস? এইভাবে পাগলের মতো ছুটে আসলি কেন? একটু এদিক সেদিক হলেই তো অ্যাক্সিডেন্ট করতি, কেন এসেছিস এখানে? ছায়া টিয়াকে দেখে যেন গলায় জোর বাড়ল মায়ার। আসিফের দিকে রাগে কটমট করে তাকিয়ে হাতের ইশারায় আসিফের দিকে আঙুল তাক করে ছায়াকে দেখে বলল, এই লোকটা আমার আইসক্রিম ছিনতাই করে খেয়েছে। মায়ার আকস্মিক নালিশে আসিফ চমকালো, ভরকালো, ভয়ার্থ হলো এই ভেবে যে এতক্ষণ একজনকেই সামলাতে তার দম বন্ধ হয়ে আসছিল টর্চারে, এখন সাথে আরও দুজন যোগ হলো। তার পরিণতি কী হবে ভেবেই গা ভাসি কাঁদতে ইচ্ছে করছে। হৃদের বিরুদ্ধে গিয়ে কিছু বলতে পারবে না মায়াকে, এতে হৃদ রেগে যেতে পারে, আর মায়াকে না বলে দাঁড়িয়ে থাকতে পারছে না একের পর এক লাঞ্ছনের কারণে। আসিফ অসহায় ভঙ্গিতে করুণ দৃষ্টি বিলাপ করে তাকিয়ে থাকে হৃদের দিকে, যার অর্থ, ভাই কিছু করেন, আমরা বাঁচান এখান থেকে। হৃদ দেখেও যেন দেখল না আসিফের সেই দৃষ্টিভঙ্গি। তার আগেই আসিফের কানে আসলো টিয়ার ক্ষিপ্ত গলা, সাংঘাতিক লোক মাইরি, বাবার বয়সীর লোক হাঁটুর বয়সী মেয়ের থেকে আইসক্রিম ছিনতাই করে খায়। বলি দেখতে তো ঠিকঠাকই আছেন, ফকফকা ঝকঝকা, তাহলে অকালেই চুরিটা কেন ধরলেন? হ্যাঁ, আবার আইসক্রিম হাতে দাঁড়িয়ে আছে, বুইরা চোর কোথাকার। কথাটা বলতে না বলতে টিয়া এগিয়ে গিয়ে আসিফের হাত থেকে কেড়ে নেয় আধ খাওয়া গলিত আইসক্রিমটা। হতভম্ব হয়ে যায় আসিফ। এই 27 বছর বয়সে সে বুড়ো হয়ে গেল। হৃদ ভাইয়ের থেকে তো সে 3 মাসের ছোট আছে, তাহলে সে বুড়ো হলো কোথা থেকে? সে কালো না, আর না আনস্মার্ট। হ্যাঁ, হৃদ ভাইয়ের মতো সুন্দর না হলেও যথেষ্ট সুন্দর পুরুষ সে, ফেলে দেওয়ার মতো না। তাহলে তাকে মেয়েটা বুইরা চোর বলছে কেন? আহ, তার কি কষ্ট! শেষ পর্যন্ত তাকে একটা আইসক্রিমের দায়ে চোরই সাব্যস্ত করলো ভাবি। টিয়ার কথার পরপরই ক্ষীণ কণ্ঠে শুধালো ছায়া, বলে উঠল মায়াকে,
মায়া চল এখান থেকে, এসব লোকের ভিড়ে না থাকাই ভালো, চল। মায়া গেল না। জেদ ধরে অনল দাঁড়িয়ে রইল আসিফের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে। নিজের জেদে রাগ মুখ ছিটকে ধমক স্বরে পুনরায় বলে উঠল, কি হলো বলুন, উনি কোথায়? আসিফ যেন শক্ত পাথর মূর্তির ন্যায় রূপান্তরিত হলো। করুণ দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা ছাড়া একটা কথাও মুখ থেকে বের করছে না। বোবা হয়ে আছে, কারণ এই মুহূর্তে আসিফ মুখ দিয়ে যা বের করবে তাই বিপদ হবে। মুখ খুলে উত্তর দিলে হৃদ রেগে যাবে, আর না দিলে মায়া রেগে যাবে। তাই আপাতত সে চুপ থেকে নিজের জীবনটা বাঁচাতে চাইছে। আসিফ মায়ার বারবার প্রশ্নে আবারও চোখ তুলে হৃদের দিকে তাকায়। এবার হৃদ ইশারা আসিফকে কিছু বোঝাতে চাইছে মায়ার অগোচরে। আসিফ উৎসুক হয়ে চোখে পিটপিট করে কপাল কুঁচকে তাকায় হৃদের দিকে। হৃদ নিজের হাতের মেনু কার্ডটা হালকা সরিয়ে গলা বরাবর অন্য হাত দিয়ে বোঝায় গলা কেটে মারা গেছে সে। আসিফ ঠিকঠাক বুঝলো না হৃদের সেই ইশারা, তাই নিজের দৃষ্টি কারো করে হৃদের ইশারা বোঝার চেষ্টা করে আনমনে মায়ের সামনে বলে ওঠে, ভাই গলা কেটে মারা গেছে? ঝঙ্কার তুলল মায়ার কানে আসিফের কথাটি। ভাইয়ের গলা কেটে মারা গেছে? মুহূর্তেই যেন মায়াকে স্তব্ধ নির্বাক করে দেয় আসিফের বেখেয়ালি ছোট্ট কথাটি। রাগে ছলছল করা মায়ার চোখ দুটো মুহূর্তেই যেন নিভে যায় দমকা হাওয়ায়। সব রাগ ভাসিয়ে নিয়ে যায় গভীর সমুদ্রের অতলে। হাড় হিম করা তুষারপাতের মতো ঠান্ডা স্রোত বয়ে যায় অঙ্গে অঙ্গে। মায়ার চোখ জোড়া শীতল, চারপাশে চেঁচামেচি শব্দ কোনো কিছুই কানে আসছে না। যেটা মস্তিষ্কে বারবার হানা দিচ্ছে সেটা হলো ভাই গলা কেটে মারা গেছে। কত নিষ্ঠুর শোনালো এই বাক্যটি মায়ার কানে। দম বন্ধকর বাক্য। মায়া বিশ্বাস করল না সেই কথাটি, তবে বড্ড অশান্ত হয়ে উঠল মন কোঠায়। টান টান অস্থিরতা কাজ করলো, তোলপাড় হলো রন্ধ্রে রন্ধ্রে। পুনরায় মস্তিষ্কে হানা দিল আসিফকে ধ্বংস দেওয়ার বিষয়টি। মায়ার অশান্ত মন আরও অশান্ত হলো। শান্তশিষ্ট দাঁড়িয়ে থাকা প্রতিমা মূর্তিটি যে মুহূর্তেই রুদ্রচণ্ডী হয়ে উঠল আসিফের জন্য। আসিফকে ধ্বংস করার তাগিদে মুহূর্তেই হাত পা চালিয়ে ঝাঁপিয়ে পড়ল আসিফের উপর মায়া। নিজের সর্বোচ্চ দিয়ে খামচে ধরল আসিফের দুই হাতের পেশি। মায়ার আকস্মিক আক্রমণের জন্য এই মুহূর্তে কেউ উপস্থিত ছিল না। তথস্থ হয়ে সবাই ভরকে যায় মুহূর্তে। মায়াকে থামাতে এগিয়ে যায় ছায়া টিয়া দুজন। মায়ার দুই বাহু টেনে ধরে ছাড়িয়ে আনার চেষ্টা করে আসিফ থেকে, কিন্তু শেষ রক্ষা হলো না আসিফের। দুই হাতের কবজি হতে লম্বালম্বিভাবে গভীর আঁচড় কাটে আসিফের হাতের ওপর। সে ধ্যানস্থ ছিল হৃদের দিকে। মায়ার হঠাৎ আক্রমণে তাল সামলাতে না পেরে দুই কদম পিছনে গেলেও মায়ার আক্রমণে প্রহার থেকে বাঁচতে পারেনি সে। ছায়া টিয়া মায়ার দুহাত ধরে টেনে আসিফ থেকে দূরে সরালেও মায়াকে থামানো যাচ্ছে না আসিফকে আক্রমণ করা থেকে। বারবার তেড়ে যেতে চাচ্ছে আসিফকে মারার জন্য, আর মুখে আওড়াচ্ছে অসম্ভব রাগান্বিত বলেই আসিফের জন্য। অসভ্য লোক, রাক্ষস লোক, সাহস কি করে হয় তোর আমার হৃদ ভাইয়া মৃত বলার? আজ তোর জান আমি খেয়ে ফেলবো একদম। তুই আমার আইসক্রিম খেয়ে আমার সাথে মিথ্যে কথা বলছিস। বের কর পেট থেকে আমার আইসক্রিম বের কর, নয়তো তোর পেটে ডায়রিয়া হবে একদম। তুই সারা রাত বাথরুমে পড়ে থাকবি, অভিশাপ দিলাম আমি তোকে। রাক্ষস লোক, সাহস কি করে হয় আমার হৃদ ভাইকে গলা কাটা বলার তোর? হ্যাঁ, কি হচ্ছে এখানে? খুব পরিচিত কণ্ঠস্বর কানে ভেসে আসতেই কেঁপে উঠলাম আমি। আমার দাপাদাপি লাফালাফি বন্ধ হলো মুহূর্তে। স্থির হলাম আমি। শরীরময় মৃদু কেঁপে জানান দিল আমার মনের ভয়ের সুপ্ত কারণটা, অর্থাৎ ভয়ার্ত ব্যক্তি যাকে আমি দুনিয়ায় সবচেয়ে বেশি ভয় পাই, আমার যমরাজ। যে কথা কারণ ছাড়াই আমাকে ঠুসঠাস লাগায়, আমার নিষ্ঠুর হৃদ ভাই। এই মুহূর্তে তিনি ঠিক আমার পেছনেই দাঁড়িয়ে। হ্যাঁ, আমি ওনার উপস্থিতি বুঝতে সক্ষম হচ্ছি। ওনার শরীরে তীব্র পারফিউমের ঘ্রাণটা হাওয়ায় মিলল, নাক ভাজলো গভীরভাবে। আমার স্থির থাকা শরীরটা এবার কাঁটা দিয়ে উঠছে ভয়ে আর অস্থিরতায়।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। নিজেকে সংযম রাখতে না পেরে শক্ত হাতে চেপে ধরলাম ছায়াটিয়া দুজনের দুটো হাত। চোখ মুখ খিচে বন্ধ করে নিলাম আমি। এই মুহূর্তে ওনাকে নিয়ে মনের ভেতর হওয়া অস্থিরতার কারণটা ধরতে পারছি না আমি, আর না নিজের ভয়টা কাটিয়ে ওনার সামনে দাঁড়াতে পারছি। বুকের ভেতরটা থেকে থেকে কেমন ধ্রিম ধ্রিম শব্দ করে ঢোল পিটাচ্ছে, কানে ঝংকার তুলছে ওনার তিক্ততার বাণীটাও। উনি পুনরায় ধমকে ওঠে পেছন ফিরে, পেছন থেকে আমি কেঁপে উঠলাম সশরীরে, মাথা নত করলাম, সেই সাথে দৃষ্টিও। ভেজা বেড়াল ছানার মতো ঘুরে দাঁড়ালাম ওনার দিকে। উনি আমাকে দেখলো কি দেখলো না তা জানা নেই, তখনই কানে আসলো আসিফ ভাইয়ার ভারী কষ্টের কণ্ঠখানা। নিগড়ে নালিশ করে বলছেন ওনাকে, ভাই ভাবি আমারে মারছে। দমিয়ে রাখা রাগটা যেন তরতর করে বেড়ে উঠলো নিজের মধ্যে। আমার নামে নালিশ করছে, বিষয়টা ঠিকঠাক হজম হলো না। আমি ওনাকে মারতে চেয়েছিলাম নাকি উনি আমাকে মিথ্যে বলে রাগিয়েছে? একে তো চুরি, তার উপর আবার সিনা চুরি। মাথা তুলে রাগের দৃষ্টিতে আসিফ ভাইয়ের চোখ রাঙাতেই সঙ্গে সঙ্গে আবারও নালিশ করে বলে উঠল আসিফ ভাইয়া, ভাই দেখেন ভাবি আমারে আবার চোখ রাঙাইতাছে। আসিফ ভাইয়ার পরপর বিচারের ক্ষিপ্ত ছিলাম আমি, নিজেকে দমিয়ে রাখতে না পেরে পুনরায় তেড়ে যেতে নিলে তখনই কানে আসলো হৃদ ভাইয়ার রাম ধমক। এই মেয়ে, কি সমস্যা? বেয়াদবি করছো কেন? বারবার গায়ে হাত তুলছো কেন আসিফের? থেমে গেলাম আমি, ভয়ের শিরশির করে উঠলো হাত পায়ের তালু। আমি যে আসিফ ভাইকে বারবার মারতে চাচ্ছি সেটা উনি জানেন কিভাবে? তার মানে উনি কি এতক্ষণ যাবৎ আমাদের আশেপাশেই ছিল, দেখছিল সবকিছু? আচ্ছা, উনি কি জানেন আমি ওনার খোঁজ করছিলাম আসিফ ভাই থেকে? হয়তো জানেন, ওনার কথায় তো সেটাই প্রকাশ পাচ্ছে। মনটা খচখচ করলো, তার থেকে একটা কিন্তু থেকেই গেল। সেই কিন্তু থেকে অতি সন্তর্পণে প্রশ্নের রূপ নিল যে লুকোচুরি কেন? আমার সেদিনে থাপ্পড়ের জন্য? আমি সেটা ইচ্ছে করে দেয়নি, অজান্তেই মেরেছিলাম। আজ সেই থাপ্পড়টার জন্য সরি বলতেই তো ওনার খোঁজ করছিলাম আসিফ ভাইয়া থেকে। কিন্তু আসিফ ভাইয়ার জন্য কাহিনীটা কোথা থেকে কোথায় চলে গেছে। এখন নিশ্চিত হৃদ ভাইয়া আমাকে আবারও কষে কয়েকটা থাপ্পড় মেরে এখান থেকে বিতাড়িত করবেন। মারারই কথা, এমনিতেই উড়ি আমায় সহ্য করতে পারে না, তার উপর আবার পুনরায় বেয়াদবি করলাম আসিফ ভাইয়ার সাথে। তাই ফ্রিতে একটার সাথে আরেকটা ফ্রি থাপ্পড়। ভয়ে চোখ মুখ খিচে বিড়বিড় করে বারবার কয়েক দোয়া দূরত পাঠ করে পুনরায় ঘুরে দাঁড়িয়ে হৃদ ভাইয়ার সম্মুখে শুকনো একটা ঢোক গিললাম। মাথাটা তুলে ওনার দিকে তাকাতেই চোখে পড়লো ওনার প্রচণ্ড মায়াবী মুখখানা। গভীর দুটো চোখের মধ্যে ভরপুর বিরক্তির রেশ, কুঞ্জিত কপালে সংখ্যক কিছু বিরক্তির ভাঁজ দৃশ্যমান। আমি হতবাক হৃদ ভাইয়ার সৌন্দর্য দেখে, লোকটা বিরক্তি আমার সাহসিকতা দেখে। একেই বলে নিয়তি। আমার এত ভয়ের মধ্যেও লোকটার সৌন্দর্যের তারিফ করতে মন চাইছে আমার। উনি আমাকে কয়েকটা থাপ্পড় মারবে সেটা প্ল্যানিং করছে। উফ, আমার ওনার শক্ত হাতে থাপ্পড়টা মনে করে নিজেকে সংযত করলাম আমি, মনকে বোঝালাম মায়া অতি সুন্দরতম পুরুষ স্বাস্থ্যের জন্য হানিকারক। চোখ বন্ধ করে বুক ফুলিয়ে নিঃশ্বাস দিলাম, নিজেকে সংযত করলাম। আর 2 সেকেন্ড ওনার দিকে তাকালে তৃতীয় সেকেন্ডের মাথায় উনি আমাকে তাকানোর দায়ে দুনিয়া থেকেই আউট করে দেবে। শান্ত হয়ে পুনরায় চোখ তুলে তাকাই আমি ওনার দিকে। চোখ মিলল দুজনার। এবার উনি আমার দিকে কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো আমার মতিগতি বোঝার চেষ্টা করছে। আমি খানিকটা ভয়ে হাঁসফাঁস করতে লাগলাম। ভালো ভালো সরি বলে কেটে পড়তে চাই এখন এখান থেকে, কিন্তু সবার সামনে বলতে চাচ্ছি না। আমার একটু আলাদা সময় চাই ওনার কাছ থেকে। কিন্তু তার আগে আমি যে নির্দোষ সেটা জানাতে চাই হৃদ ভাইয়াকে। আমি আসিফ ভাইয়াকে এমনি মারিনি, ভাইয়া দোষ করেছে তাই মেরেছি। নিজের মনস্থির করে সাফাইয়ে কিছু বললে ওনাকে তার আগেই পাশ থেকে মুখ খুললো ছায়া। আমার পেটে হালকা কড়ুইয়ের গুঁতো দিয়ে ফিস করে বলল, দোস্ত এরা গ্যাংস্টার লোক না? তাই তো মনে হচ্ছে। কিছুদিন আগে টিভিতে দেখেছিলাম হৃদ খানের লোকের নৃশংসভাবে মানুষ হত্যা করছে। সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশদেরও মাঝ রাস্তায় মারছিল। খবরে হেডলাইনও ছিল অনেকদিন তারা। হৃদ খান প্রচণ্ড নিষ্ঠুর খারাপ মানুষ দোস্ত, ভুল জায়গায় পাঙ্গা নিচ্ছস মনে হয়। চল চুপচাপ এখান থেকে কেটে পড়ি, ভালোই। ছায়ার সতর্ক কথায় মাথা ঘুরে উঠলো আমার। চকিত মনে পড়লো হৃদ ভাইয়ের সেদিনের নৃশংস হত্যাকাণ্ডগুলো। স্মৃতিচারণ হলো মুহূর্তে হৃদ ভাই ভালো মানুষ নয়। ভুলে যাওয়া বিষয়টা মনে পড়তেই এবার মনের ভেতরের ভয়টা চেহারায় প্রকাশ পেল জোর তলে।
ভয়ে আড়ষ্ট হয়ে সঙ্গে সঙ্গে ছায়ার একটা হাত চেপে ধরলাম। ওনার দিকে তাকিয়ে থাকা অবস্থায় উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন, হয়তো বোঝার চেষ্টা করছেন আমার হঠাৎ ভয় পাওয়ার কারণটা। আমি ভয়ে সিটিয়ে গেলাম। ঠিক তখনই আমার গা ঘেঁষে দাঁড়ালো টিয়া, কানের সামনে ঝুঁকে দ্বিগুণ ফিসফিস করে বলে উঠল, মাইরি মালটা তো হেব্বি জোস আয়ুব। আমি মনে হয় ক্রাশ খাইছি গ্যাংস্টারের ওপর। উফ, জান আমার যাই যাই অবস্থা। ইস, গ্যাংস্টার যদি এত সুন্দর হয় তাহলে ফিল্মের হিরো রেখে আমি তো শুধু গ্যাংস্টারের পিছনেই ছুটবো সারা জীবন। মায়ু, তাড়াতাড়ি দোয়া করে দে আমারে, যাতে আমার কপালেও একটা গ্যাংস্টার জোটে। নে তাড়াতাড়ি কর। টিয়ার ফিসফিস বাক্যের মধ্য দিয়েই কানে আসলো হৃদ ভাইয়ের গম্ভীর্যপূর্ণ বাক্য, আসিফ গাড়ি বের কর, আমি যাব। জি ভাই। উনি চলে যাবেন বিষয়টাতে টনক নড়ল আমার। উনি একবার চলে গেলে পুনরায় ওনাকে খুঁজে পাওয়া মুশকিল। কখন কোথায় থাকেন, কখন কোথায় যায় কেউ জানে না, কিন্তু আমার এই মুহূর্তে ওনাকে প্রয়োজন। কারণ আমার এখনো ওনাকে সরি বলা হয়নি, ক্ষমা চাওয়া হয়নি সেদিনে থাপ্পড়টার জন্য। আমার ক্ষমা চাওয়াটা অতি জরুরি। হৃদ ভাইয়া 2 কদম এগোতেই পেছন ডাকলাম আমি। ভয়ে নিজের দৃষ্টি এদিক সেদিক করছিলাম। মৃদু কম্পিত হাত দুটো কচলাতে কচলাতে বলি, আপনি যাবেন না প্লিজ? চলিত পা দুটো থামে ওনার। মুহূর্তেই পেছন ঘুরে আমার দিকে তাকায় ভ্রুকুচকে, আর চোখে তাকাতেই সাথে সাথে চোখ মিলল দুজনার। আমি নিজের দৃষ্টি সরিয়ে নিতেই তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ে বলল আমায়, কেন? কেন? উত্তর কি দেব ভেবে পাচ্ছিলাম না, আর না ওনাকে যেতে দিতে চাচ্ছিলাম। একটা সরি জন্যে এতক্ষণ যাবত এত কিছু হয়েছে, এখন সরি না বলে ওনাকে যেতে দিই কিভাবে? আবার সবার সামনে ওনাকে থাপ্পড় মারার জন্য সরিও বলতে পারবো না, তাহলে হৃদ ভাইয়া ছোট হয়ে যাবে। বাবা বলে বড়দের অসম্মান করতে নেই, সবসময় সম্মান শ্রদ্ধা করতে হয়। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়াটাই উত্তম। নিরবচ্ছিন্ন জনমানবহীন পরিবেশ, আশেপাশে খালি চেয়ার টেবিল ছাড়া আর কোনো কিছুই চোখে পড়ছে না আমার। নির্জন রেস্টুরেন্ট, পুরো খালি হল। আমি আর হৃদ ভাইয়া ছাড়া অন্য কোনো মানবের হদিস নেই এখানে। দূর প্রান্তে কয়েকটা ওয়েটার দেখা যাচ্ছে শুধু, তারাও এই দিকটায় তাকানোর চেষ্টাও করছে না ভুলেও। মনের হচ্ছে কারো নিষেধাজ্ঞা আছে এই দিকটায় তাকানোর, কিন্তু কার বোধগম্য হলো না আমার। এক গাদা খাবার সামনে নিয়ে বসে আছি আমি, আমার ঠিক সামনেই বসে আছেন উনি। শুধু যে বসে আছেন তা না, নিজের স্বাচ্ছন্দ্যে সগর্ভে খাবার খাচ্ছেন কেটে কেটে। বাম হাতে নাইফ তো ডান হাতে কাঁটা চামচ চেপে ধরে। বাম হাতের নাইফ দিয়ে ঘাস পাতা কাটছেন তো ডান হাতের কাঁটা চামচ দিয়ে সেটা মুখে তুলছেন পরপর। চোখে মুখে গম্ভীর্য ভাব তার, যেন খাবারটাকে ধমকাতে ধমকাতে খাচ্ছেন। বেচারা জবানহীন ঘাস পাতাগুলোও যেন আদর্শতা রক্ষা করে হৃদ ভাইয়া গলদেশ পার হচ্ছে। সেই তখন থেকে একের পর এক ছুরি চামচ চালিয়েই খেয়ে যাচ্ছেন হৃদ ভাইয়া। একটু শব্দও করছেন না। নিজের জন্য আলাদা খাবার অর্ডার করেছেন এবং আমার জন্য আলাদা। সবগুলো খাবারই আমার ভীষণ পছন্দের, কিন্তু খেতে পারছি না, কারণ দুটো। এক, উনি আমাকে খেতে না বলে নিজেই খেয়ে যাচ্ছেন, তাই বুঝতে পারছি না খাওয়া শুরু করব কিনা। আর দ্বিতীয়ত, হৃদ ভাই আমার পছন্দের খাবার লিস্ট জানেন কিভাবে? সেটা জানার কৌতূহলের প্রশ্নটা পেটের ভেতর কিরবির কিরবির করছে আমার প্রতিনিয়ত। হৃদ ভাইয়াকে প্রশ্নটা করব বলে বিগত 5 মিনিট পার করলাম আমি, কিন্তু বলতেই পারছি না। তাই নিজের মাঝে অনেকটা সাহস নিয়ে অবশেষে বলে উঠলাম ভাইয়াকে, ভাইয়া আপনি জানেন এই খাবারগুলো না সব আমার পছন্দের। উত্তর আসলো না ওনার থেকে, আর না ওনার কোনো ভাবান্তর হলো। আমি হাঁসফাঁস করে পুনরায় ধীর কণ্ঠে বলি, ভাইয়া আপনি কি আগে থেকে জানতেন যে এগুলো আমার পছন্দের খাবার? না মানে আমি তো আপনাকে কিছু অর্ডার করতে বলিনি তাই। তাকালেন না আমার দিকে, চামচ কেটে খাবার খেতে খেতে বলল, ডাজন্ট ম্যাটার, খাবার পেয়েছো, খেয়ে ফেলো। এমন করছেন কেন বলুন না ভাইয়া। খানিকটা বিরক্তি বোধ করে খেতে খেতে বলল, তোমার জন্ম থেকে এখনো অবধি সকল হিস্ট্রি জানা আমার। আর দ্বিতীয়ত, আমাকে ভাইয়া রাইয়া ডাকা বন্ধ করো। আমি তোমার ভাই নই, আর না তুমি আমার কোনো কালের বোন। আমার বাবা মা তোমাকে দত্তক বা পালক নেয়নি, সেই সুবাদে তুমি আমার কোনো পাতানো বোন টোনো নাও। মাথা আওড়ালাম, ভীষণ চিন্তায় পড়লাম। কথাটা সত্য, কিন্তু আমি ওনাকে ডাকবো কি তাহলে? সেই চিন্তায় চিন্তিত হয়ে বললাম, তাহলে কি ডাকবো আমি আপনাকে? স্বাভাবিক ভঙ্গিতে খেতে খেতে বলল, এনিথিং এক্সেপ্ট ইউর ব্রাদার। চাইলে স্বামীও রাখতে পারো, আই ডোন্ট মাইন্ড। ওনার কথায় মুহূর্তেই বোকা বনে গেলাম আমি। মাথা আওড়াতে পারলাম না কোনো কিছুই। ওনাকে আমি কোন সম্পর্কে স্বামী বলে ডাকবো সেটাই তো বুঝতে পারছিলাম না।
আমার জানা মতে আমাদের বিয়েটা 2 বছর আগেই বাতিল হয়ে গেছে। তাহলে চিন্তাটা বাড়লো, মাথায় জট পাকালো ওনার স্বামী নামক শব্দটা শুনে। প্রশ্ন করে বললাম, স্বামী বলা যাবে আপনাকে? আমাদের বিয়েটা তো বাতিল না। স্বাভাবিক ভঙ্গিতে পাশ থেকে টিস্যু নিয়ে মুখ মুছতে মুছতে চোখ তুলে তাকায় আমার দিকে। ভরাট কণ্ঠে আমাকে যুক্তি দেখিয়ে বলে ওঠে, লুক, তোমার ছোটবেলায় আমাদের দুজনের বাবা মা আমাদের বিয়েটা দিয়েছিল, রাইট? আমার বাবা মা কেউ জীবিত নেই। দুজনের বাবা মাই জানে না আমাদের বিয়েটা বাতিল হয়ে গেছে। এখন সেই সুবাদে তোমার বাবা মার জন্য আমি তোমার স্বামী। অপরদিকে আমার মৃত বাবা মার কাছেও তুমি আমার বউ এবং খান বাড়ির পুত্রবধূ। এখন সেই সম্পর্ক টেনে মিলাতে গেলে তুমি এখন অবধি আমার বাবা মার একমাত্র ছেলের একমাত্র বউ। তাই সূত্র ধরেই তুমি আমাকে স্বামী বলে ডাকতে পারো, বুঝছো? ওনার যুক্তিটা মনে ধরলো আমার। ঠিকই তো, আমাদের বাবা মার জন্য তো এখনো আমরা জামাই বউ, তাহলে আমার ওনাকে স্বামী বলেই ডাকা উচিত। খানিকটা ভেবে চিন্তিত হলাম আমি। ভাবান্তর কণ্ঠে বললাম, কিন্তু আমাদের বিয়েটা তো বাতিল হয়ে গেছে, তাহলে কি আমি আপনাকে বাতিল স্বামী বলে ডাকবো? আমার কথায় ভাবান্তর হলো না ওনার। সে এবার নিজের খাওয়ায় ব্যস্ত হলো, আমার থেকে দৃষ্টি সরিয়ে। তবে ওনার কপালে বলিষ্ঠ বিরক্তি ভাঁজ পড়া। হয়তো আমার বাতিল স্বামী বলাটাও পছন্দ হয়নি, কিন্তু আমি ওনাকে ডাকবো ডাকি। আমার গভীর চিন্তার মধ্য দিয়ে কানে আসলো ওনার গাম্ভীর্য কণ্ঠ। প্রসঙ্গ পাল্টে বললেন আমায়, খাওয়ার জন্য কি আলাদা ইনভাইটেশন দিতে হবে তোমায়? কথা বাড়ালাম না, চুপচাপ খাওয়া শুরু করলাম। তবে কাঁটা চামচ দিয়ে মাছ খাওয়া যাবে না, তাই হাত দিয়ে শুরু করলাম। উনি কিছু বলেনি, আর না চোখ তুলে তাকিয়েছেন আমার দিকে। যেহেতু চিংড়ি মাছ, সেহেতু কাঁটা বাছার ঝামেলাটা ছিল না আমার সাথে। মাছ আমার প্রিয় খাবার, তবে কাঁটাযুক্ত মাছ খেতে পারি না। তাই আমার প্রিয় খাবারের তালিকায় চিংড়ি আর পাঙ্গাস প্রধান। অন্যান্য মাছ কেউ বেছে দিলে খেতে পারি, নয়তো না। আর এই মুহূর্তে আমার খাবার তালিকায় আছে চিকেন, ডাল, চিংড়ির সাথে আছে কয়েক রকমের সামুদ্রিক মাছ। আমি চিংড়ি মাছ ছাড়াও অন্য কিছু পাতে তুলছি না। চিকেন খাওয়ার আপাতত ইচ্ছে নেই, মাছ খাবো আমি। বাকি মাছগুলো যেহেতু কাঁটাযুক্ত, তাই সেগুলো খেতে মন চাইলেও পাতে তুলছি না ভয়ে, গলায় কাঁটা বেঁধবে। শুধু চিংড়ি মাছ খাচ্ছিলাম সাদা ভাতের সাথে। আমার সাদা ভাতও খুব পছন্দ। আমার মনোযোগ সহকারে খাওয়ার 2 মিনিটের মাথায় সামনে থেকে একটা প্লেট এগিয়ে দেয় আমার সদ্য নতুন হওয়া স্বামী নামক মানুষটা। আমি চমকে উঠে চকিত তাকাতেই উনি আমার হাতটা আলতো করে ঝেড়ে সকল ভাত প্লেটে ফেলে আধ খাওয়া সাদা ভাতের প্লেটটা টেনে নেন ওনার কাছে। এটো প্লেটটা একপাশে রেখে এগিয়ে দেয় অন্য আরেকটা প্লেট। সেখানে অনেকগুলো সামুদ্রিক মাছ একসাথে কাটা ছাড়িয়ে রাখা আছে অতি যত্ন সহকারে। আমি হতভম্ব হয়ে ওনার দিকে বিস্মিত দৃষ্টিতে তাকাতেই উনি গম্ভীর মুখে বললেন, এটা খাও। সামুদ্রিক মাছ তোমার সাদা ভাতের থেকে পুষ্টি পাবে ভালো। অপুষ্টিহীনতায় ভুগবে না, বড়ও হতে পারবে তাড়াতাড়ি। ওনার লাস্ট কথাটা ঠিকঠাক বুঝে আসলো না আমার। উনি কি আমায় খোঁচা মেরে কথাটা বললো, নাকি বড় হতে আদেশ করলো? বুঝলাম না ঠিক। আচ্ছা, আমাকে কি ওনার ছোট মনে হচ্ছে? আল্লাহ, বলে কি, গুনে গুনে 17 বছর হলো আমার, তারপর আবার ওনার কাছে এখনো ছোট আমি? হ্যাঁ, উনি দেখেন না আমি কলেজে উঠে গেছি। উফ, তার মানে কলেজে উঠলেও মানুষ বড় হয় না? তাহলে কবে বড় হয়? আমাকে কবে সবার মতো বড় দেখাবে? সবাই কবে আমায় ছোট না বলে বড় মায়া বলবে? নিজের হতাশায় প্রশ্ন করলাম ওনাকে, স্বামী, আমি কি অপুষ্টিহীন ছোট মানুষ এখনো? তাহলে আমি বড় হব কবে? আগের ন্যায় বলে ওঠে, ঠিকঠাক খেলে এতদিনে বড় হয়ে যাওয়ার কথা। ছোট সেজে শুধু অন্যজনের কষ্ট বাড়ানোর ধান্দা। স্বামীর ভারী কথাগুলো এবারও মাথার উপর দিয়ে গেল। ধরতে পারলাম না একটাও। কে কাকে ছোট সেজে কষ্ট দিচ্ছে তাও মাথায় আসলো না। তবে যেটা মাথায় আসলো সেটা হলো ওনাকে আমার এখনো সরি বলা হয়নি। সরি শব্দটা মাথায় আসতেই মুহূর্তে খানিকটা ছটফট করে উঠলাম আমি। একটা সরি বলতেই ওনার পেছন পেছন এই রেস্টুরেন্ট অবধি এসেছি আমি, কিন্তু তারপরেও বলা হয়ে ওঠেনি। হাঁসফাঁস করলাম নিজের মাঝে, ইতস্তত জড়িয়ে মিনমিন গলায় বললাম, সরি স্বামী। আমার কথায় বেশ একটা ভাবান্তর হলো না ওনার? উনি পুনরায় চাকু চালিয়ে চামচে কেটে খাবার মুখে তুলতে তুলতে বললেন, ফর হোয়াট? মাছের প্লেটে হাত রাখা অবস্থায় মাথা নত করে বসলাম ওনার সামনে। অপরাধী গলায় বললাম, সেদিন রাতে ইচ্ছাকৃতভাবে থাপ্পড় মারতে চাইনি আমি আপনাকে, ভুলবশত লেগে গেছে। আপনি আমায় ক্ষমা করে দিন, আর কখনো করবো না আমি এমনটা, আমি সত্যি বলছি। আমার কথাগুলো থামতে না থামতেই বলতে শুরু করলেন উনি, এমনটা দ্বিতীয়বার করার জন্য আপনার হাত পা আস্ত থাকতে হবে। যে হারে আপনি হাত পা চালাচ্ছেন
ভাবছি আপনার হাত পা দুটো কেটে আপনার গলায় ঝুলিয়ে রাখবো। আপাতত আপনার হাত পায়ের দরকার নাই, এগুলো না থাকলেও চলবে আপনার। এখন খেয়ে নিন। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।